যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনা, 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 সম্ভাবনা। আগামীর দিন শুধু সম্ভাবনা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের মুক্তমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান সোনামণি হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ
হাজার আলমের উস্তাদ হযরত মাওলানা সাইফুল্লাহ মনি সাহেব, জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ মনি সাহেব। শহর বক্তব্য দিবে, তারপর সবাই দেওয়া হবে না আগে সভাপতি জিজ্ঞাসা করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কোম্পানিগঞ্জের দক্ষিণ পূর্ব সীমানা থানারহাট মডেল মাদ্রাসার আজকের এই পবিত্র সবক অনুষ্ঠান সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব মিজানুর রহমান সবুজ, প্রিয় সঞ্চালক শ্রেণী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মহোদয়, অভিভাবক অভিভাবিকা। আমি লম্বা বক্তব্য দেব না, আমরা সকলে মিলে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ হতে আনুমানিক আরো 10 বছর আগে বা আরেকটু বেশিও হতে পারে এই মাদ্রাসার জন্মলগ্নে তখন প্রধান ছিলেন মাওলানা মুশফিক। সে অনুষ্ঠানে আসার আমার সুযোগ হয়েছে। মাদ্রাসা একবার আসছে। ও আচ্ছা আচ্ছা। থানারহাট মসজিদ উদ্বোধনে এলাম, তখন মনে হয় মাদ্রাসা ভবনে, এখানে মাদ্রাসা ছিল না। সেখানে আমি কিছুক্ষণ বিশ্রাম করেছি, অবস্থান নিয়েছি। আজকে মাদ্রাসাটি অনেক বড় হয়ে গেছে এবং আজকের যে ব্যাপক উপস্থিতি দেখেন, পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি। আমার মনে হয় পুরুষ হবে বেশির চেয়ে বেশি 30 জন, আর মহিলা হবে 150 জন। মা বোনেরা পারিবারিক কাজ গুছিয়ে সকালবেলা ওরা নাস্তাও বানান, ওদের কাজের কোনো সময় নেই। সেই ঘুম থেকে শুরু হয়, শোয়া পর্যন্ত শেষ হয়। আমাদের পুরুষের কাজের একটা সময় আছে। তো মা বোনেরা পারিবারিক কাজ গুছিয়ে সন্তানের ভালোবাসা, আল্লাহ সন্তানকে যাতে মানুষের মতো মানুষ বানান, সেই নিয়তে আজকের এই সবক অনুষ্ঠানে এলেন। আল্লাহ আপনাদেরকে হযরত খাদিজা, হযরত আয়েশা এর মিছিলে কবুল করুন। দ্বিতীয় যে কথাটা, আমরা যে নবীর উম্মত, সেই নবী 40 বছর বয়সে হেরা গুহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
আল্লাহর কাছে কোরআনের সবক নিয়েছেন। হেরা গুহা থেকে তিনি বাসায় এলেন, তার স্ত্রী আমাদের আম্মা ইসলামের জন্য এই মহিষ নারীর কিছু অবদান, এই নারীর কর্মে খুশি হয়ে আল্লাহ জিবরাইলের মাধ্যমে খাদিজার কাছে সালাম পাঠালেন। বিশ্বনবী তার স্ত্রীকে ডেকে বললেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিচ্ছে। মা বোনদেরকে বলছে আলহামদুলিল্লাহ পড়ুন। ইসলামে নারীর কি মর্যাদা! আল্লাহ কোন পুরুষকে সালাম দেন না, নারীকে সালাম দিয়েছে। আম্মা বললেন, আপনি যে আলোর সবক পেয়েছেন, আমাকে সে আলোর সবক দেন। 55 বছর বয়স্কা এই নারী স্বামীকে শিক্ষক মেনে কোরআনের সবক নিয়েছে। এই মাদ্রাসায় যারা পড়ে ওরা এই মাদ্রাসার শিক্ষার্থী, আর আমরা সকলেই মরণ পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষার্থী। আমরাও ছাত্র ছাত্রী। আমরা যে ক্লাসে পড়ি, ক্লাসের নাম ইসলাম। এই ক্লাসে আমরা ভর্তি হলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের পাঠ্য বই কোরআন এবং হাদিস। এই জন্য এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সবক দেওয়ার আগে এখানে যে সমস্ত বয়স্ক পুরুষ এবং নারী আছে, আপনাদেরকেও আমি আহ্বান রাখছি, আপনারাও কোরআনের সবক গ্রহণ করবেন। এর মানে এটা নয় আপনাদেরকেও মাদ্রাসায় ভর্তি হতে হবে না। আপনি বাসায় বসে পড়বেন, অবসর সময় মোবাইলটা ব্যবহার না করে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামী সাহিত্য পড়ুন। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, বড় দালানের মালিক হতে পারেন, অনেক জায়গা জমির ওনার আপনি। এটা আমাদের জীবনের চূড়ান্ত সফলতা নয়, আমাদের জীবনের চূড়ান্ত সফলতা যে জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাতে পারে, সেই চূড়ান্ত সফলতা। এ কারণে শিক্ষার্থীদেরকে সবক দেওয়ার আগে আমি আহ্বান জানাবো, আমরা যারা এখানে বয়স্ক আছি, আমরা নিয়মিত কোরআন পড়ব, হাদিস পড়ব, মাসাইল জানব, নিজেদের জীবনকে রাঙাবো, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব। এই দুনিয়া আমাদের জন্ম হয়ে গেছে, এখন সামনে আমাদের আর জীবন নাই, সামনে এখন আমাদের মরণ। বাস্তবতা হলো মরণের সংগ্রাম জীবনের। যতই সংগ্রাম করে বাঁচা, কেউ বাঁচতে পারবে না। সুতরাং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি, জামাতে নামাজ পড়ি, সত্য কথা বলি, মা বাবার সেবা করি, আল্লাহর নবীকে ভালোবাসি, প্রতিবেশীকে ইসলামের দাওয়াত দেই। আল্লাহ আমাদেরকে পরকালীন প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। 2, এই মাদ্রাসা। এখানে এক সময় মাদ্রাসা ছিল না। যাদের জমিনে, যাদের উদ্যোগে
যাদের অর্থায়নে, যারা নামমাত্র বেতনে পৃথিবীর সেরা কিতাবের তালিম দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের এই খিদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আজকের বাংলাদেশে এক সময় গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এখন আর সেটা নেই। এখন পড়ালেখায় যে যত এগিয়ে সে তত অগ্রগামী। আমার কথা বুঝছেন কিনা? পড়ালেখার বিকল্প নেই। সবাইকে আলেম হতে হবে এমন না। সবাই হুজুর হলে ডাক্তারে ভুগি, হুজুর অসুস্থ হলে চিকিৎসা করবো কি? ইসলাম সকলের আলেম হওয়া চায় না। আরেক সেকেন্ড কথা বলছি, তবে সকলের দ্বীনের মৌলিক জ্ঞান থাকা লাগবে। আপনি ডিসি শুদ্ধ কোরআন পারেন, আপনি এমপি, আপনি ইসলামের জ্ঞান রাখেন, এটা ইসলাম চায়। তো থানারা এই মডেল মাদ্রাসা হবার কারণে বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠায় এখনো শিক্ষার কিছুটা মান আছে। নতুবা সরকারি মাদ্রাসা যেগুলো, সরকারি হাই স্কুল যেগুলো, সরকারি প্রাইমারি স্কুল, যেখানে লাখ লাখ টাকা জনগণের ট্যাক্স দিয়ে বেতন দেওয়া হয়, আল্লাহর কসম সেই ধরনের প্রতিষ্ঠানে এই মানের লেখাপড়া হয় না। কেন হয় না? তারা বলে পড়ালে বেতন, না পড়ালে বেতন। কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং বাংলাদেশে মানুষও বেড়েছে, সময়ের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, অনেক হেফজ মাদ্রাসা হয়েছে, অনেক পুরানি মাদ্রাসা হয়েছে, অনেক মডেল মাদ্রাসা হয়েছে, কোথাও ছাত্রের অভাব নেই। এরা যেভাবে নিবিড় তত্ত্বাবধানে পরিসরটা ক্ষুদ্র হবার কারণে যেই সেবা দিতে পারে, আমরা শত চেষ্টা করলে মোশাররফ সাহেব পারি না। এই কারণে এই ধরনের প্রতিষ্ঠানে পড়লে তার ভিত্তিটা মজবুত হয়। আমার কথা বুঝছেন কিনা? পরে বড় প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, এখানে পড়ার পরে তাকে আবার মাদ্রাসায় রাখতে হবে এমন না। আপনার যদি মন চায় তাকে স্কুলে নেবেন না, তবে তার শুদ্ধ কোরআন, শুদ্ধ হাদিস, দ্বীনের মৌলিক জ্ঞান থাকা লাগবে। নতুবা কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মোকদ্দমা দায়ের করবে। আমার বিশ্বাস এই থানারহাট মডেল মাদ্রাসা হবার কারণে এই এলাকার অভিভাবক অভিভাবিকাগণ তাদের সন্তানের জন্য নিরাপদ একটা শিক্ষা জায়গা পেয়েছে। আল্লাহ তুমি কবুল করো। টাকা পয়সা দেবেন। হ্যাঁ, আমি আমার 3 সন্তান আজ পর্যন্ত কোনদিন একবারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে একথা বলি নাই, একটা টাকা কম নেন, আল্লাহর কসম বলি নাই। প্রয়োজনে 500 টাকার মাছটা আমি 300 টাকার মাছটা কিনবো। আমি আমার আব্বার সাথে একদিন বাজারে গেলাম, একটা কাতল মাছ 60 টাকা, অনেক আগের কথা বলছি। আর একটা কাতল মাছ 50 টাকা, একটু ছোট। আব্বা বললেন 50 টাকারটা নাও, আর 10 টাকা হয়েছে আলী আজম দাঁড়ায় রয়েছে হিসাবে দিয়ে 60 টাকারটা হচ্ছে। তাহলে আমার মাছও হইল, আমার দান হইল।
আপনি কম দামে জুতা পরবেন, কম দামে পোশাক পরবেন। এই জামা পোশাক সতর টাকার জন্য, আমার শৌখিনতার জন্য যা আছে তা। কম খাবেন, কম পড়বেন, সন্তানের কিতাবগুলো আগে কিনবেন, প্রতিষ্ঠানের পাওনাটা আগে দেবেন। আল্লাহর কসম, তখন শিক্ষকদের রূহের একটা কি আসে, দোয়া আসে। আমি দাখিল পরীক্ষা দিলাম, আগের দিন আমার এক দাদু বাড়ি, ওনার কোন সন্তান নেই। আম্মা কয় যা তোর দাদুকে সালাম দিয়ে আসবে। তা আমি দাদুরে বললাম, দাদু কালকে আমার দাখিল পরীক্ষা দোয়া করিয়ে। দাদু কয় নাতি দোয়ার কাম করিয়ে দে। আমি বলছি দাদু আমার জন্য দোয়া করবেন। দাদু বললেন দোয়া করা লাগে না, দোয়ার কাম করলে দোয়া হয়ে যায়। দোয়ার কাম করা লাগে। শিক্ষকদেরকে সম্মান করবেন। আপনার সন্তানকে যদি কোন শিক্ষক হয়তো হোসেনেছে, একটা আঘাত দিছে, কল্যাণী দিছে, একটু দাগ লেগে গেছে, বাড়িতে গিয়ে আপনাকে দেখালে আপনি মেজাজ গরম করবেন না, সন্তানকে বস্ত্র দিবেন না, বলে ঠিক করছি। আমার কথা এখনো বুঝলেন না মনে হয়? কোনদিন শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রয়োজনে গোপনে প্রধানের সাথে একটু যোগাযোগ রাখবেন। যে শিক্ষকটা বেশি মারে একটু সতর্ক করবেন, টাকা পয়সা দেবেন। কোম্পানিগঞ্জের টাকার অভাব নেই। এই মাদ্রাসাতে ভাঙ্গাচুরে সকলেই মিলে এই মাদ্রাসায় যদি কিছু দান খয়রাত করেন অতিরিক্তটা, তাহলে এই মাদ্রাসা ইনশাআল্লাহ চমৎকার পরিবেশ হবে। আপনার সন্তানগুলো সুন্দর মতো বসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় কথা, আমার শেষ কথা, আজকের বাংলাদেশে আপনারা জানেন 16 বছর পর্যন্ত আমরা কথা বলতে পারিনি, আপনারাও পারেন। ছোট্ট ছোট্ট ছাত্ররা আমাদেরকে যে নিয়ামত এনে দিয়েছে আল্লাহ থেকে, এটা ভাবতেও পারিনি। এজন্য দেশকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান, অন্যায় কাজের প্রতিবাদ করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেশকে ভালোবাসা, অন্যায়ের প্রতিবাদ করা, দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসায় যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়া করছে তাদের জন্য মা বাবা দোয়া করবেন। মা বাবার দোয়া কবুল হয়, দোয়া করবেন। আপনারা মোবাইল কম চালাবেন, আপনারা জামাতে নামাজ পড়বেন, আপনারা পরিবারের মিথ্যা কথা বলিয়েন না। কারণ আপনি মিথ্যা কথা বললে আপনার ছেলে তো আপনাকে ফলো করে। এজন্য সন্তানের মায়ের কোল সন্তানের বড় প্রতিষ্ঠান। আপনি তত্ত্বাবধান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজে সৎভাবে চলবেন, দেখবেন আল্লাহ আপনার এই ছেলেকে এমন জায়গায় নিয়ে যাবে, এই মেয়েকে, যেটা আপনি ভাবতেও পারেন নাই। আসুন এই মাদ্রাসার পাশে দাঁড়াই, এই মাদ্রাসাকে কিছু ডোনেট করার চেষ্টা করি এবং এই মাদ্রাসার জন্য দোয়া করি। শিক্ষার্থী যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের জন্য যাতে জ্ঞানের দ্বার খুলে দেয়, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সবক দিয়ে দিব। হ্যাঁ, সবক দিয়ে নেবো আগে দিন। আপনি মনে সবক মনে আমি করবো, ঠিক আছে? আগে সবক দিয়ে নেবো, সবক দিয়ে দিই, তারপরে আমি বক্তব্য দেব, তারপরে মনে আপনি বক্তব্য
সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমানকে অনুষ্ঠানের পক্ষ থেকে, পরিচালক, প্রধান শিক্ষক, অভিভাবক, ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হুজুরের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করছি, যাতে দ্বীনের খেদমত করতে পারে। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুদক্ষ পরিচালক জনাব মিজানুর রহমান সবুজ সাহেব। জনাব মিজানুর রহমান সবুজ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে থানহাট মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই সবক অনুষ্ঠানে শুরু করার জন্য এবং এখানে এসে বসে শোনার জন্য এবং কিছু কথা বলার জন্য আমাদেরকে ধৈর্য ধরে যে সুযোগ দান করেছেন সে মহামনিবের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানহাট মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সেশনের সবক অনুষ্ঠানে আজকের প্রধান মেহমান, নোয়াখালীর গর্ব, পুরো বাংলাদেশের পরিচিত মুখ, আমাদের সবারই পরিচিত সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব। উপস্থিত আছেন আমাদের আরো আলেম ওলামায়ে কেরাম এবং আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আল্লাহ তাআলা যে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদেরকে এই অনুষ্ঠান শেষ প্রান্তে এসে এখনো পর্যন্ত এই অনুষ্ঠান চলমান রাখার যে সুযোগ দান করেছেন, আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি বলবো না, কারণ আমাদের মেহমান অনেক দূর থেকে এসেছেন এই বৈরী আবহাওয়ার মধ্যে। আমি ওনার কাছে কৃতজ্ঞ, উনি যে এসে আমাদের আজকের অনুষ্ঠানকে কলঙ্কিত করেছেন, অনুষ্ঠানকে প্রাণবন্ধ করেছেন। এজন্য আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যে অনুষ্ঠানে এসে বসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে রাখার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুযোগ দান করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। 2025 সাল, আমরা 2024 সালের 31শে ডিসেম্বর আমাদের ফলাফল দিয়ে আমরা 2025 সালের 1 জানুয়ারি আমাদের বই উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের বর্তমানের যে দেশের অবস্থা এবং পরিস্থিতির কারণে বই আমাদের হাতে না আসার কারণে আমরা এইবারে আপনাদেরকে বই উৎসব অথবা বই বাচ্চাদের হাতে তুলে দিতে পারতেছি না। এজন্য আমি দুঃখিত। যখন আপনার বই আসবে আমরা যোগাযোগ করতেছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা বই বাচ্চাদের হাতে তুলে দেব। আর আজকের এই সবক অনুষ্ঠান করার পিছনে, এত দ্রুত করার পিছনে কারণ হলো মেহমানকে শনিবার ছাড়া পাওয়া যায় না। ওনার যে শনিবার ওনার অফ ডে আমাদের, এজন্য কারণ না হলে 11 তারিখ নিতে হয়, না হলে এর পরের শনিবার নিতে হয়। এজন্য আমরা আমাদের পূর্বের যে অনুষ্ঠানগুলো ছিল আমরা বেশিরভাগ বৃহস্পতিবার সপ্তাহের লাস্ট ডেতে আমাদের এই সবক অনুষ্ঠান আমরা করতাম, কিন্তু এখানে এসে আমরা শনিবারে অর্থাৎ 4 তারিখ এই
অনুষ্ঠান করতে আমরা বাধ্য হলাম। এজন্য আমাদের কোনো অসঙ্গতি বা কোনো ত্রুটি যদি আপনাদের কোনো চোখে ধরা পড়ে তাহলে আপনারা আমাদেরকে বলবেন এবং পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান 2009 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2025 সালের আজকের এই 25 সালের 7 দিন অতিবাহিত হতে যাচ্ছে। আমরা আমাদের আগে সমাপনী পরীক্ষা ছিল 2010 সালে, আমরা সমাপনী পরীক্ষা শুরু করে 2018 সালে সমাপনী পরীক্ষা সমাপ্ত ঘটে সরকারের সিদ্ধান্ত মোতাবেক, এবং 2019 এবং 20 সালে আমরা 19 সালে জেডিসি পরীক্ষা আমরা শুরু করেছিলাম। যখন সরকার বলছিল যে সমাপনী আর থাকবে না, জেডিসি শুরু হবে, তখন আমরা আবার জেডিসি অর্থাৎ অষ্টম শ্রেণীতে পদার্পণ করার জন্য আমরা অষ্টম শ্রেণী খুলতে বাধ্য হলাম। এইবারে যখন দেখা গেল করোনা আসলো, করোনার পর পুরো প্রতিষ্ঠান সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গেল। তখন দেখা গেল যে সরকার সিদ্ধান্ত নিল পরবর্তীতে আর সমাপনী এবং জেডিসি বলতে কোনো পরীক্ষা থাকবে না। তখন আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম এবং সবাই সহযোগিতায়, শিক্ষকের পরামর্শে, এলাকার যারা শিক্ষা অনুরাগী আছে ওনাদের পরামর্শে এবং যারা আমাদের অভিভাবক আছেন ওনাদের পরামর্শে আমরা সেই 2023 সালে আমরা দাখিল অর্থাৎ নবম শ্রেণী আমরা চালু করলাম। তো নবম শ্রেণী আমরা চালু করে আমরা 2023 সাল 24 সাল আমরা ইনশাআল্লাহ 25 সালে আমাদের সেন্টারে পরীক্ষা দিবে 38 জন ছেলে মেয়ে। সেখানে আমাদের বিজ্ঞান বিভাগে আছে 14 জন এবং আমাদের সাধারণ বিভাগে আছে আমাদের 24 জন। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি আপনারা আমরা দোয়া করবেন যেন আগামী 10 এপ্রিল আশা করতেছি রুটিন দিয়ে দিছে পরীক্ষা হবে। সে যদি পরীক্ষা হয় আমরা শতভাগ পাস আমাদের বাচ্চারা নিয়ে আসবে। আল্লাহ তাআলার কাছে আমরা এই রহমত কামনা করছি এবং আপনারা দোয়া করবেন। আমরাও চেষ্টা করতেছি যেন আপনাদেরকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারি, কারণ আমাদের অতীতের কোম্পানিগঞ্জের মধ্যে সমাপনী রেজাল্ট আমরা ঈর্ষান্বিতভাবে আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমতে। আমরা এবারও চাচ্ছি পর্যায়ক্রমে আমাদের দাখিল পরীক্ষা যেন ওই রকম রেজাল্ট আপনাদেরকে উপহার দিয়ে আমরা যেন আপনাদের বাচ্চাদেরকে আপনাদের যে মনের আশা তারা যে যে জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বাকি আমাদের যারা এখান থেকে সমাপনী এবং জেডিসি পরীক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন, আমার প্রধান মেহমান বলেছেন শুধু মাদ্রাসা কেন্দ্রিক আমাদের বাচ্চাগুলা মুসাফুর হাই স্কুল, বেশিরভাগ বাচ্চা মুসাফুর হাই স্কুলে গিয়েছেন এবং মুসাফুর হাই স্কুলের এ পর্যন্ত যত রেজাল্ট দশম শ্রেণীতে দিয়েছেন সেখানে আমাদের বাচ্চারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে সেখানে তারা A+ পেয়েছে, A পেয়েছে এবং সর্বোচ্চ নাম্বার তারা পেয়েছে। ইদানিংকালে দেখা যাচ্ছে বাচ্চাগুলা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে তারা আমাদের এখানে যারা জেডিসি দিয়েছে তারাও এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতায়, যেমন তামিলুল মিল্লাত ঢাকা টঙ্গী শাখায় আছে, পাশাপাশি দারুন নাজার সিদ্দিকিয়া যেটা ডেমরাতে আছেন সেখানেও আমাদের বাচ্চারা আছেন, পাশাপাশি নটর ডেম সহ শুরু করে যে কলেজগুলো আছে সেখানে আমাদের বাচ্চাগুলো আছেন ইনশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে আমাদের বাচ্চাগুলা আমরা বিভিন্ন জায়গায় এখন এবছরও অনেক বাচ্চা বিভিন্ন প্রতিষ্ঠানে কোচিং করতেছেন, উদ্ভাস, রেটিনা এবং আপনার যে প্রতিষ্ঠানগুলা কোচিং করাচ্ছে তাদের কাঙ্ক্ষিত ভার্সিটিগুলা তারা পদার্পণ করার জন্য তারা ওইভাবে গার্ডিয়ান গুলা কোচিং করাচ্ছেন ওনাদেরকে। আমি এজন্য এগুলো বলতেছি যে যদি আপনারা আমাদেরকে বাচ্চা দিয়ে থাকেন আমরা চেষ্টা করতেছি, আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। আমার হযরত বলছেন যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান আমরা শুরু করছি সে 2009 সাল থেকে মাত্র 138 জন বাচ্চা দিয়ে, এখন প্রায় 580 জন বাচ্চা ক্লাস এখানে আছে। কিন্তু হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত আসার পিছনে আমি সবচেয়ে বড় কৃতিত্ব এবং সৌভাগ্যবান বলে মনে করব অভিভাবক, কারণ ওনারা যদি আমাদেরকে বাচ্চা না দিতেন, ছেলে মেয়ে না দিতেন, তাহলে আজকে আমরা এখানে এসে এত বড় অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়া কোনোভাবে সম্ভব হতো না। আপনারা জানেন শুধু কোম্পানিগঞ্জ এটা একটা শহরাঞ্চল, এখানে রামপুর মুসাফুরের মধ্যে করোনার আগে পরে অনেক প্রতিষ্ঠান বিলুপ্তি হয়ে গেছে পরিচালনার অভাবে, ছাত্রছাত্রীর অভাবে এবং সুশিক্ষার অভাবে।
এবং সারা বাংলাদেশেও সেটা করোনাকালীন একটা ঝড়, একটা তুফান এটা এসেছে শিক্ষা ব্যবস্থার উপরে। কারণ কি, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা হলো সম্পূর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং পরিচালনার উপরে ডিপেন্ড করে। সেই ডিপেন্ডটা জন্য আপনারা অভিভাবকেরা যদি সহযোগিতা করেন আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ আগামীতেও আপনাদেরকে ভালো রেজাল্ট উপহার দিব। পাশাপাশি আমরা আপনাদেরকে সাংস্কৃতিক ক্রীড়া, আমরা সাংস্কৃতিকও আমাদের এগিয়ে আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের বাচ্চাগুলো বিভিন্ন জায়গায়, আমাদের যারা 10ম শ্রেণীর বর্তমান ছাত্র আবু নাসের, সেই বিভিন্ন জায়গায় সঙ্গীত, ইসলামী সঙ্গীত গাচ্ছেন। এরপরে আমাদের ইনশাআল্লাহ আমরা ক্রীড়া, আমাদের 11 তারিখ থেকে ক্রীড়া দশক শুরু হবে। আমরা ক্রীড়া দশক, আমরা সপ্তাহ শুরু করি না, আমি দশক মানে 10 দিন আমাদের ক্রীড়া চলবে। আমরা কারণ সরকার ঘোষণা দিয়েছেন যে পুরো মাসটা খেলাধুলা এবং অন্যান্য অনুষ্ঠানগুলো শেষ করার জন্য। আমাদের বই না আসার কারণে আমরা ক্লাস 1 তারিখ থেকে শুরু করছি, কিন্তু আমাদের ক্লাস 1 তারিখেও আমরা 6 বিষয় নিয়েছি, কিন্তু আপনারা বাচ্চা অনেকে আসে না, মনে করতেছে ক্লাস হচ্ছে না। এখন কিন্তু আমরা রবিবার থেকে আমাদের পুনরায় ক্লাস শুরু হবে। পাশাপাশি ক্লাস শুরু হওয়ার পাশাপাশি আমরা 11 তারিখ থেকে ক্লাস করব। ক্লাস 7 থেকে 5 বিষয় করব, করার পরে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক শুরু করব। আমাদের মাঠ আছে, আপনারা জানেন, সেই মাঠে আমরা খেলাধুলা, এখানে মাঠ নেই কারণ এখানে দেখতেছেন সবদিকে ঘেরাও, এখানে সংকীর্ণ জায়গা, এজন্য আমরা এখানে খেলাধুলার আয়োজন করি না। আমাদের ইনডোর আয়োজন এখানে হয়, বাকি আয়োজন আপনারা অনেকেই যারা গার্ডিয়ান আছেন অবগত আছেন। ইনশাআল্লাহ আমরা আগামী ক্রীড়া অনুষ্ঠান যেটা আমাদের বার্ষিক ক্রীড়া, সেটা আমরা ইনশাআল্লাহ ওই মাঠেই করব এবং সেখানে ছাত্রছাত্রী অভিভাবক যেন আমরা একসাথে বসতে পারি, এই আশা আমরা করতেছি ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন এবং আল্লাহর রহমত আমাদের প্রতি থাকেন, এই আশা আমি ব্যক্ত করতেছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমি অনেক কথাই আপনাদেরকে বললাম, জানালাম। শেষে একটি কথাই বলবো, আমি আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে আপনাদের বাড়িতে বারবার যাচ্ছি। এবারে আমি অনেক কম গিয়েছি। 2023 সালে আমি প্রায় 500 বাড়িতে গিয়েছি, শুধু বাচ্চাদের লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি দেখলাম আমার হযরত যিনি প্রধান মেহমান বলছেন, বাচ্চাদের যে গার্ডিয়ানদের যে সচেতনতা থাকা দরকার, আমরা তার থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে আছি। যদি একটা বাচ্চাকে মানুষ করতে হয়, একটা ছেলেকে মানুষ করতে হয়, তাহলে একটা মা বাবাকে সঠিক ওই পাশাপাশি তারও কিছু জানার এবং শিখার দরকার আছে। প্রথম বিষয় হলো, আপনি যখন বাচ্চাকে প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনার খোঁজ খবর নিতে হবে। একটা ডায়েরি আছে, ডায়েরিতে কমেন্ট করবেন, লিখবেন, পড়বেন। একজন আসি বার্ষিক পরীক্ষা আসি আমাকে প্রশ্ন করে যে আমার বাচ্চা এই অবস্থা কেন, রেজাল্ট এটা কেন, গ্রেডে বুঝে না। কারণ ডিভিশন সিস্টেম শেষ, আজকে মনে হয় প্রায় 1 যুগ গ্রেড চলতেছে। গ্রেডের মধ্যে সিস্টেম কি? তাহলে আপনি গ্রেডিং সিস্টেম আপনি জানেন। আমাদের এখানে জানুয়ারি থেকে এবং পরীক্ষা পর্যন্ত আমাদের 3টা মূল্যায়ন পরীক্ষা হয়, 3টা সেমিস্টার পরীক্ষা হয়। 3টার গড়, প্রথম পরীক্ষার 25%, পরের দ্বিতীয় যে সেমিস্টার পরীক্ষা সেটা 25%, এরপরের পরীক্ষার 50%। তাহলে সেটা নিয়ে গড় করে আমরা রেজাল্ট দিই। অনেকে মনে করে প্রথম পরীক্ষায় আমার ছেলে 1 পাস করছে, কেন এখন আবার পিছে পড়লো। আবার মনে করে যে 3rd সেমিস্টারে আপনার 1 পাস করলো, কেন সে 1 পালো না, কেন সে অবস্থান নাই। অবস্থান বড় কথা নয়, আপনি বাচ্চার যোগ্যতা আপনি বুঝেন আপনার বাচ্চা কি অবস্থায় আছে। আমি আমার বাচ্চা সম্পর্কে জানি, আপনি আপনার বাচ্চা সম্পর্কে জানেন। আপনি হাজারো যদি লেবুকে চিবেন, যতটুকু রস বাইর হবার অতটুকু বাইর হবে, এর বাইরে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনার বাচ্চার মেধা আপনি জানেন। একটা ছোট বাচ্চাকে যত আনন্দের সহিত পড়ানো যায়, যত তাকে টেক কেয়ার করানো যায় সুন্দরভাবে, তাকে ধমক না দিয়ে, তাকে বিভিন্ন রকম কথা না বলে, যে কথাগুলো তার ব্রেনে আঘাত করে। ইদানিং কালে আমরা বাচ্চা 1 কেন পাস করলো না, 2 পাস করলো না, তুই কেন এটা করলি, এইগুলা বলে বাচ্চা ব্রেনের উপর প্রেসার ক্রিয়েট করে। দেখা যায় বাচ্চা প্লে নার্সারি 1 2 তে A+ পায়, উপরে যায় তার খবর নাই। মূলত বিষয়টা হলো, আমরা আমাদের বাচ্চাদেরকে, যে বাচ্চা আপনি গাছের পাতা দেখেন, একটা গাছের পাতা যদি জলে ফেলেন, একটা টেনে ছিঁড়ে ফেলেন, দেখবেন যে ওই গাছের পরিপূর্ণতা আসে না। আমরা অনেকে মনে করি বাচ্চাদেরকে ফোয়ার করলে, বাচ্চাকে আমি যদি তার ব্রেন উপর প্রেসার ক্রিয়েট করি, তাহলে মনে হচ্ছে ভালো রেজাল্ট করবে। নো, নেভার, এটা কখনো হয় না। বাচ্চারা আপনি শুধু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো শিক্ষিত হয়ে আসেন নাই, ওনাকে বলছেন, তারপর উনি শিখছেন। কোনো সাহাবায়ে কেরাম কোনো ভার্সিটিতে যান নাই, কিন্তু সব কি শিক্ষাটা কখন নেওয়া হয়? আপনার চলা, আপনার বলা, আপনার কথা, আপনার বার্তা, আপনার আচরণ, ফ্যামিলি থেকে ওইটাই প্রথম শিক্ষা। আজকে 38 জন বাচ্চা পরীক্ষা দিবে, মনে হয় এমন কোনো বাচ্চা নাই যে তার কাছে মোবাইল নাই। আমি ওই দিন 16টা বাড়িতে গেছি, 2টা বাচ্চা টেবিলে পাইছি, যারা 10ম শ্রেণী পরীক্ষা দিবে 2টা বাচ্চা টেবিলে পাইছি, এর মধ্যে বাকিদেরকে টেবিলে পাইনি, এবং কোথায় আছে তাও বলতে পারে না গার্ডিয়ান। এভাবে যদি হয় আমাদের এই উদাসীনতা, রেজাল্ট দেওয়ার পরে কইবেন যে প্রতিষ্ঠান এত বছর পড়াইছি, লেখাপড়ার এই অবস্থা কেন? আমি আপনাদেরকে কাছে অনুরোধ করব, লেখাপড়ার জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনার বাচ্চার জ্ঞান আপনি ভালো জানেন, আপনার বাচ্চার মেধা আপনি ভালো জানেন। আমি শুধু এখানে 6 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার ব্যবধানে আমি তার পুরো কিছুই জানি না, কারণ একটা বিষয়ের পর একটা স্যার যায়। আর এখানে আসলে সুবিধা এটা, কেউ যদি বাড়িতে বই পড়াতে পারতো তাহলে করোনাকালীন সব বাচ্চা কেন আজকে দেখেন বাংলাদেশে মেধা শূন্য কিভাবে হয়েছে? করোনার পরে আমাদের বিভিন্ন কারণে হয়তো ওনারা সিদ্ধান্ত নিতে করোনাকে বেশি ভয় করছে, বিভিন্ন দেশে কিন্তু বসে থাকে নাই। আর আমাদের বাচ্চাগুলো আজকে অটো পাস হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্টে যেতে পারতেছে না, ভার্সিটি ভর্তি হতে পারতেছে না। এদের এবারে একটা অটো পাস, এটাও অনেক বাচ্চার জন্য তার বিপদ হয়ে আসছে, কারণ সে মেট্রিকে ভালো করছে, ইন্টারে তার প্রিপারেশন ছিল, সে ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে, কিন্তু পারে নাই। এজন্য বলবো বাচ্চার বেসিক সৃষ্টি করেন। বেসিক সৃষ্টি করলে বাচ্চা হবে নয় সে ডাক্তার, না হবে সে আলেম, না হবে সে সমাজের শাসক, না হবে সে কৃষক, যাই হোক তার মধ্যে কি থাকবে? সে সমাজকে পরিচালনা করতে পারবে। তো আমি আপনাদের কাছে উদাত্ত ভাবে আহ্বান করব, এই থানা 8 মডেল মাদ্রাসার ভর্তি চলতেছে, ভর্তি কার্যক্রম অব্যাহত আছে। আমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকে, আমরা সহযোগিতা করব, বাচ্চাদেরকে ভর্তি করাবো। পাশাপাশি আমরা যে আমাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা সরাসরি এসে বলবো, আমরা অভিযোগ করব, অভিযোগটা লিখিতভাবে করব। কোনোভাবে কটাক্ষভাবে একজন শিক্ষক কখনো চাকর হতে পারে না, একজন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ আপনার কাছে কোনো গোলাম হতে পারে না। আপনি টাকা দিয়ে তাকে খরিদ করেন নাই, আপনি এখানে দিয়েছেন বাচ্চাটাকে মানুষ করার জন্য। আপনার আচরণ যদি এরকম হয় তাহলে বাচ্চা কিভাবে মানুষ হবে? আমরা জানি বাচ্চা মানুষ করতে হলে আমাকে, আপনাকে, সবাইকে সংযত হতে হবে। এবং বাচ্চা হয়তো দেখছেন নিচের ক্লাসে ভালো নাই, কিন্তু সে পরিপূর্ণ ক্লাস করছে, ভার্সিটিতে যায় সে দেখবেন যে সেই তার অবস্থান অনেক সুদৃঢ়। আমি এজন্য বলবো, আমাদের সাথে অনেক ছাত্র ছিল যাদের অবস্থান কোনো ক্লাস এডুকেশন ছিল না, তো ক্লাসে তাদের অবস্থান ছিল না, তারা আজকে অনেক ভালো জায়গায় অবস্থান করছে। আমরা এই আশা রাখবো যে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার পরে 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষগুলোকে সৃষ্টির জন্য সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু কারো মেধা নাই বললে আপনি এটা কাউকে হেয় করার কোনো সুযোগ নেই। শুধু যাদের প্রতিবন্ধী বাদে বাকিদেরকে আপনি কোনোভাবে হেয় করার কোনো সুযোগ নাই। কোনো না কোনো কাজে, কোনো না কোনো জায়গায় তার মেধা কি হবে, তার মেধার স্বাক্ষর উনি নিবেন। তাহলে বিল গেটসের মতো লোকেরা পিছের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে আসতো না। এরপরে আরো অনেকেই আছে যারা এভাবে তাদের স্বর্ণাক্ষরে তাদের নাম লিখতে পারতো না। আমি আপনাদেরকে উদাত্ত ভাবে আহ্বান করবো, মাদ্রাসার টুকটাক সমস্যা থাকবেই, আমাদের পরিচালনার দিক দিয়েও থাকবে, লেখাপড়ার দিক দিয়েও থাকবে। এই বাচ্চাদেরকে স্থানান্তর, আরেকটা কথা বলি, যেটা শেষ কথা, আমরা বাচ্চাদেরকে স্থানান্তরের চিন্তা করি। যে প্রতিষ্ঠানে আছে দেখা যায় স্থানান্তরের কারণে বাচ্চার মেধা আরো একটা গ্যাপ হয়ে যায়। কেন গ্যাপ হবে? বাচ্চাদের একটা তার পরিবেশ ছিল, পরিবেশটা তার নষ্ট হয়ে গেছে। আপনি একটা শিক্ষকের উপর রাগ করে একটা বাচ্চা নিয়ে গেলেন, একটা প্রতিষ্ঠানের বাচ্চা নেওয়া মানে আপনি তাকে কি করলেন, আরেকটা জায়গায় সে ম্যাচিং হতে অনেক সময় লাগে। আমরা এখানে যারা আসছেন, আপনাকে যদি এখানে আনি বলার জন্য কিছু বলি, আগে থেকে যদি আপনার প্রিপারেশন না থাকে আমরা বলতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, থানা 8 মডেল মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই এই এলাকার মাদ্রাসা, আপনারা সহযোগিতা করবেন দল মত নির্বিশেষে। এই প্রতিষ্ঠান পূর্বেও যারা সহযোগিতা করেছেন, অনেক অভিভাবক, অনেক মুরব্বী এখানে এসে এখানে এই অনুষ্ঠানগুলোকে ওনারা আমাদেরকে এই অনুষ্ঠানকে সুন্দর করতেন। আজকে তারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমি ওনাদের
ওনারা যে আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং পাশাপাশি যারা জীবিত আছেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন, এবং যারা এখন আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে মতামত দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে, সবাই দীর্ঘায়ু কামনা করে, এবং মেহমানেরা আমাদের এসে আজকে এই অনুষ্ঠানকে যে সুন্দর করেছেন, আমি মেহমানের আমার প্রধান মেহমান হযরত মাওলানা সাইফুল্লাহ মুনি সাহেবের দীর্ঘায়ু কামনা করতেছি। পাশাপাশি আল্লাহ যেন ওনাকে ওনার জ্ঞানের এই আলো আরো মানুষকে ছড়িয়ে দিতে পারেন, ওনার জ্ঞান যেন আরো বৃদ্ধি পায় এই দোয়া করে, এবং আমাদের সবাই দীর্ঘায়ু কামনা করে আল্লাহ যেন আমরা যারা এই দেশের জন্য যারা স্বাধীন করেছেন এই দেশকে, পাশাপাশি এ পর্যন্ত যারা দেশের জন্য বাঁচার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যারা জীবিত আছেন, যারা বিভিন্ন বিকলাঙ্গ অবস্থায় আছেন, এবং তারা যেন সুস্থ হয়, তাদের যেন আল্লাহ সুস্থ করে দেন, এবং আমরা যেন এই প্রতিষ্ঠানকে আপনাদের কাছে আরো ভালো কিছু উপহার দিতে পারি এই আশা রেখে আল্লাহর কাছে রহমত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ আমাদের সবাই সহায় হন এই বলে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমার প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো না, তুমি লাগাইছে সামনে তো সামনে যাও। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সবক এবং দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ মুনি সাহেবকে বিনীত অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا الله أسكي أمرا فننهج موديل مدرسة শিক্ষার্থী বিন্দু তোমার কোরআন থেকে সবক নিয়েছি, যে সবক তোমার নবী যারা গুহায় দিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইলম দান করো, আখলাক দান করো, তসলিম দান করো, তোমার গোলাম হিসেবে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد. اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الظالمين. رب العالمين তুমি দেখছো আমরা তোমাদেরকে দেখতে না পেলে তুমি আমাদের দেখছো,
তোমার বান্ধবন্ধীগণ সারাদিন বদ্র নিয়ে পারিবারিক সামাজিক কাজগুলোকে এক পাশে রেখে সন্তানের মায়া মাদ্রাসার ডাকে বসে কথাগুলো শুনেছে, তাহলে তুমি এই মজলিস কবুল করো। এই মজলিসের সকল সদস্যের প্রতি রহমত এবং বারাকাত নাযিল করো। আয় আল্লাহ, খানাক মডেল মাদ্রাসা দাখিল পর্যন্ত পাঠদান করি। আসলে এটা আমার জানা ছিল না, আমি মনে করছি অষ্টম পর্যন্ত শিক্ষা কার্যের লক্ষ্য 38 জন শিক্ষার্থী, অনেক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানীয় নাই। 38 জন শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষা যাবে। আল্লাহ, তুমি এদের কবুল করো। আল্লাহ, তুমি এদের জেহেন দেখাও আর মেধা বুদ্ধি ভরতে বাড়িয়ে দিও। আল্লাহ, ভালো রেজাল্টের জন্য তাদেরকে রহমতের আওতায় নিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসার সমস্ত অভাব দূর করে দাও। মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, শিক্ষার্থী 500 বেশি। আল্লাহ, এদেরকে তুমি এলমেলা তুমি দেখো। সাহাবায়ে কেরামের মেধাদ ও স্বভাব অর্জনের তৌফিক দাও। এই মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক, আল্লাহ, সকলের সম্মিলিত প্রয়াসে এই খানাক মডেল মাদ্রাসা যাতে কোম্পানিগঞ্জের সেরা মাদ্রাসায় পা রাখতে পারে, আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তুমি এদেরকে এগিয়ে যাবার তৌফিক দাও। আল্লাহ, আমাদের মৃত মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ, মা বোনদেরকে কবুল করো, এদের সন্তানদের কবুল করো, এদের সমস্ত সমস্যাকে সমাধান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বন্ধুরা, আমরা সুশৃঙ্খল বসে থাকবো, আমরা সুশৃঙ্খল ভাবে বসে উঠবো না। আমরা এই মুহূর্তে উঠলে আমাদের অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হবে। আপনারা অল্প সময় ধৈর্য সহকারে বসুন। আমরা আপনাদের সামান্য নাস্তার আয়োজন করেছি, এটা সকলের হাতে হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করি। আবু নাসির তানভীর, মডেল 10 এর ছাত্র আবু নাসির তানভীর, তুমি স্টেজে আসো।